এই অল্প বয়সে ধরুন 38-39 বছর বয়সে একটা মানুষের চলে যাওয়া, এটা আসলে কাম্য না। এই দুটো মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করুন কি হবে। আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন। এই মুহূর্তে দেশের বাইরে আছি। আপনারা সবাই জানেন আমাদের 6টি দেশের গ্রুপ ট্যুর শেষ প্রান্তে আমরা এখন আছি, 6তম দেশে আছি। তো খুব শীঘ্রই আমরা দেশে আসব। এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে হোটেলে। তো আমি একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন চিন্তা করছি যে আসলে এই ভিডিওটি করা দরকার। তো যারা আমার ভিডিওটি দেখছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের বিশাল একটি অংশ প্রবাসে থাকে। তো এর মধ্য থেকে বেশিরভাগ মানুষ কিন্তু উন্মাদ। যার এই অর্থটা কি দাঁড়ায়, আপনারা যে সকল প্রবাসীরা আছে তারা আসলে উন্মাদ। তো এইটি আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি প্রবাসীদের গালি দিয়েছেন কেন। দেখুন, আমাদের প্রবাসীরা আসলেই উন্মাদ। আমি বারবার করে বলি, কারণ হচ্ছে যে সম্প্রতি আমার একটা বন্ধু, সে প্রবাসী, তো তার সাথে খুব ভালো সখ্যতা ছিল আমার, কিন্তু সে মারা গেছে। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, অনেক জটিল রোগে সে আক্রান্ত ছিল। তো ওভারঅল সে কিন্তু প্রবাসে ছিল। আমি কেন উন্মাদ বললাম, যে আসলে এই বিষয়গুলো আপনারা যদি না শুনেন বুঝতে পারবেন না। আমাদের দেশে যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসে আছে, তো আমি যেহেতু আমাদের গ্রুপ ট্যুর ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিশাল একটি অংশ প্রবাসীরা থাকে। সে দুঃখ দুর্দশা আমি দেখেছি, এবং মিডল ইস্টের কথা আমি বাদই দিলাম। কেন আমি বললাম যে প্রবাসীরা আসলে উন্মাদ, কারণ যেই বন্ধুর কথা বলেছি সে আসলে দুটো কিডনি তার অচল হয়ে গেছে, যার কারণে সে ইহকাল ত্যাগ করেছে। তো এই বিষয়গুলো আমি বলি যে প্রত্যেকটা প্রবাসী যখন সে হাতটা পর্যন্ত, অধিকাংশ প্রবাসী আছে যারা হাতটা পর্যন্ত পরিষ্কার করে না, খাবারগুলো খায় কেন, সে কাজে যেতে হবে বা পরিবার পরিজনের কথা চিন্তা করে সে কিন্তু টাকার পিছনে ছুটতেছে। তো বাংলাদেশে আমরা যারা থাকি, আমরা মনে করি যে আমার ভাই, আমার বাবা প্রবাসে আছে, এটা হচ্ছে একটা টাকার মেশিন। তিনি টাকা গাছে ধরে আছে, পেরে পেরে আমাদের জন্য এখানে ট্রান্সফার করে দিচ্ছে, এটাই আমরা ভাবি। তো যে বিষয়গুলো বলি, যে আমি বারবার করে বলেছি, দেখুন একটা মানুষের কতটা আত্মত্যাগ হলে একটা মানুষ এভাবে বছরের পর বছর পরে থাকে। তো আমাদের এবারে গ্রুপ ট্যুরের সময়সীমা ছিল 15 দিন। আমি 15 দিন ছিলাম, বাকি টোটাল 18 দিনের আমাদের সময়সীমা। আমি 15 দিনে আমি এসে জয়েন করেছি। তো এই প্রথম আমার এই 15 বছর ব্যবসায়িক জীবনে যে আমি এক নাগারে 15 দিন আমি আমার সন্তানদেরকে রেখেছিলাম। আমি আমার মা, ভাই বোন, আমার স্ত্রী, তাদের কথা বাদ দিলাম, কিন্তু আমার সন্তান, তো যাদের জন্য এত পরিশ্রম করছি, সে সন্তানদেরকে রেখে আমি আজকে 15 দিন। তো বিশ্বাস করেন যে আল্লাহকে হাজির করে বলছি, আমার প্রচন্ড কষ্ট হয় যে সন্তানগুলোকে এভাবে রেখে আমি এভাবে প্রবাসে পড়ে আছি, এক দেশ থেকে আরেক দেশে দৌড়াচ্ছি। এটা হচ্ছে একেবারে সত্য কথা বলছি। তাহলে এই প্রবাসীরা বছরের পর বছর পরে থাকে, এগুলো আসলেই উন্মাদ। এগুলো যদি উন্মাদ না হয়, আমি সবসময় বলি, এরা প্রবাসে থাকে, নিজের শরীরের যত্ন নেয় না, জন্ডিসে আক্রান্ত, পাইলসের মতো রোগে আক্রান্ত। সব থেকে বড় যে ব্যাপারটা হয়, তারা কোল্ড ড্রিঙ্কসটা বেশি পরিমাণে খায়, যার কারণে তাদের কিডনিগুলো অচল হয়ে যায়। প্রচুর পরিমাণে পানি খায় না, শরীরের যে যত্ন নেওয়ার ব্যাপার, সেই যত্নটা প্রবাসীরা নেয় না। দেখা যায় একটি সময় তারা আর সার্ভাইভ করতে পারে না, এবং পারিবারিক সাংসারিক যে অস্থিরতা তাদের মধ্যে, এটার কারণে 90% প্রবাসী মৃত্যুবরণ করে। কিভাবে? মানসিক চাপ সহ্য করতে না পেরে। এক হচ্ছে নিজের কর্মক্ষেত্রের চাপ, দ্বিতীয়ত হচ্ছে যে স্যালারি ঠিক মতো পাচ্ছে না, ব্যবসা ভালো যাচ্ছে না, অপর দিক থেকে গ্রাম থেকে বাড়ি থেকে সমান তালে মা ফোন দিচ্ছে, বাবা ফোন দিচ্ছে, স্ত্রী ফোন দিচ্ছে, সন্তানরা এটা লাগবে, বাইর গাড়ি লাগবে, সন্তানের মোবাইল লাগবে, বউয়ের গহনা লাগবে। এই চাপের কারণে আসলে এই কলুর বলদগুলো অকালে মরে যায়। তো আমি আমার যে বন্ধুটার কথা বললাম, বিশ্বাস করুন আমার সে সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। আমি সিঙ্গাপুরে, আমার অবস্থা এতটা খারাপ ছিল, রাত 12টার সময় আমি চলে গেছি ফেরার পার্ক, একটি হসপিটাল আছে সেখানে। যাওয়ার পরে তারা আমাকে বলছে যে তোমার যে আমার মাথায় একটু প্রচন্ড চাপ,
যে মাথা প্রচণ্ড ব্যথা করছিল, আমার সবকিছু ঝাপসা দেখছিলাম এবং মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে। তো যাওয়ার পরে তারা আমাকে বলছে যে 1100 সিঙ্গাপুরি ডলার লাগবে। তো 1100 সিঙ্গাপুরি ডলার হিসাব করে দেখলাম যে 1 লক্ষ টাকার উপরে। তা আমি আর ট্রিটমেন্টটি করাইনি, চলে গেলাম মালয়েশিয়া। এখন আপনাদের যে বিষয়টি বলছি, এই কলুর বলদগুলোর এই করুণ পরিণতি কেন, এর কারণ তারা নিজেরাই। আমি প্রত্যেকটা প্রবাসীকে বলি, তুমি যদি মাসে ইনকাম করো 1 লক্ষ টাকা বা 40,000 টাকার উপরে, তো সবাই বেতন পায়, সেখান থেকে কিছু ক্ষুদ্র অ্যামাউন্ট, ছোট ছোট অ্যামাউন্টগুলো তুমি তোমার কাছে সেভিংস করে রাখো, বা তোমার নিজের নামে একটা অ্যাকাউন্ট করো, সেখানে তুমি এটা ট্রান্সফার করো। দেখা গেল এন্ড অফ দ্য ইয়ারে, বছর শেষে তুমি যখন দেশে চলে আসবে, এটা কেউ জানবে না। তখন তুমি হাত পাত বা মায়ের কাছে টাকা নেই, বাবার কাছে নেই, ভাইয়ের কাছে নেই, কারণ সবাই তো আগে ভোগ বিলাস করে ফেলেছে। তখন তুমি কি করবে? তখন তুমি এই টাকাটা দিয়ে সাপোর্ট করতে পারবে। বা তুমি তোমার নিজের নামে কিছু জমি কেনো, তোমার নিজের নামে কেন, বাবার নামে না, মায়ের নামে না, ভাইদের নামে না, স্ত্রীর নামেও না। স্ত্রীর নামে তো ভুলও কেউ করবেন না। এবং আমার আশেপাশে যত প্রবাসী যারা পরিচিত আছে, এই গরুর বলদগুলো যারা স্ত্রীর নামে সম্পদ করেছে, তারা কিন্তু এখন সে পথের ফকির হয়ে গেছে। তো এই যে কষ্ট, যে প্রবাসীরা দেখুন এসে অটো চালাচ্ছে, সারা জীবন প্রবাসী থেকে কি করেছে, এখন অটো চালাচ্ছে, বাজারের এক কোনায় বসে তারা তরকারি বিক্রি করছে। তো যারা আমার যে কয়েকজন আমার ভিডিও দেখেন, 10 জন 20 জন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আসলে প্রবাসীরা আসলে উন্মাদ। যদি প্রবাসীরা উন্মাদ না হতেন, তাহলে এত বড় বোকামি তারা করতেন না। নিজে ইনকাম করে সেই টাকা স্ত্রীর নামে রাখেন, সেই টাকা দিয়ে পরিবারের সবার নামে জমি কেনেন, বাড়ি করেন। তো সব থেকে বড় যে ভুলগুলো প্রবাসীরা করে থাকে, ধরুন আপনার পার্শ্ববর্তী একজন একটি ঘর দিয়েছে, আপনার বাবা মা কি করলেন, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে নানানভাবে ফোর্স করছে, মানে জোর করছে যে তুমি অমুক একটা ঘর দিয়ে ফেলছে, তুমি একটা ঘর দাও। আর এটা আমার সেই ক্যাপাসিটি আছে কিনা, সেই ক্ষমতা আমার আছে কিনা, আমি ঘর দিতে পারবো কিনা, এটাও তো একটা বিবেচ্য বিষয়। কি করলেন, খরচ হবে 50 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা নিয়ে আপনি মাঠে নেমে গেলেন। এই যে 40 লক্ষ টাকার যে টান, এইটাও কিন্তু অনেকে সহ্য করতে পারেন না। তো যারা আমার ভিডিওটি দেখেন, আমার বন্ধুটাকে আল্লাহ ব্যস্ত করুক, তার 2টো মেয়ে আছে, সে বিয়েও করেছে আমার ঠিক বাড়ি থেকে একেবারে কাছাকাছি। তো এখন এই অল্প বয়সে, ধরুন 38-39 বছর বয়সে একটা মানুষের চলে যাওয়া, এটা আসলে কাম্য না। এই 2টো মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করুন কি হবে। আর অনেক টাকা খরচ হয়েছে, তার ভাইয়েরা তাকে অনেক চিকিৎসা করিয়েছে। তো এটা আসলে অনেক প্রশংসনীয়। কিন্তু আমি এই জিনিসটা বুঝি যে একজন প্রবাসী থাকে, তারা নিজের স্বাস্থ্যের যত্ন নেয় না। কি করে, মানুষের স্বপ্ন পূরণ করে, বোনের এটা লাগবে, বোনের জামাইয়ের এটা লাগবে, ভাইয়ের এটা লাগবে, ভাইয়ের বউয়ের এটা লাগবে, নিজের বউয়ের এটা লাগবে, নিজের শালার এটা লাগবে। বউয়ের চাহিদা হচ্ছে তার বাবার বাড়ির, তার মায়ের, তার বাবার। তো অনেক প্রবাসী আছেন যারা নিজের মা নিজে ট্রিটমেন্ট না করে সন্তানকে বিদেশ পাঠাইছেন, তিনি এখন তার বাবা মায়ের বাজারটা পর্যন্ত তার শ্বশুরকে দিয়ে করান। তো যারা আসলে, আমি বলেছি আপনাদেরকে ভালোবাসি, সেজন্য আপনাদেরকে এই কথাগুলো বলেছি। তো যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের গালি দিয়েছি, যারা আমার বয়সে বড় আছেন, সমবয়সী আছেন, বয়সে ছোট আছেন, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, যে আপনাদের সবার কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। তো আপনারা যে 3টা মেসেজ আমি আপনাদের দিতে চাই, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, সেটা ছোট হোক বড় হোক। যদি মনে করছেন আপনার শরীরের এই জায়গায় 3 দিনের বেশি ব্যথা করছে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি মনে করছেন যে আপনার পেটের সমস্যা হচ্ছে, পায়খানা রাস্তার সমস্যা হচ্ছে, অলসতা না করে ডাক্তারের কাছে দ্রুত যান। বুকে ব্যথা করছে, ডাক্তারের কাছে যান। আপনার প্রস্রাব আটকে যাচ্ছে, প্রস্রাব পায়খানায় ব্যাঘাত ঘটছে, তাহলে বুঝতে হবে আপনার কিডনি ফাংশনে সমস্যা হচ্ছে, দ্রুত আপনি ডাক্তারের কাছে যান। কিন্তু সামান্য ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খেয়ে সেটা আপনি নিরাময় করলেন, কিন্তু এটা স্থায়ী সমাধান হলো না। আরেকটি বিষয় হচ্ছে যে পরিবারের সবার নামে জমি কখনো কিনবেন না, নিজের নামে কিনবেন। মনে রাখবেন, জমি কিনতে আপনাকে উপস্থিত হতে হবে না। অধিকাংশ ফ্যামিলিতে প্রবাসীদেরকে এই কথাটা বলে তার পরিবারের সদস্যরা, যে বাবা তুমি তো নাই, জমিটা তো নিতে হলে তোমাকে উপস্থিত থাকতে হবে। এটা মিথ্যা কথা, আপনাকে মোটেও থাকতে হবে না। আপনি পৃথিবীর যেখানেই থাকেন,
এইটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না যে আপনাকে উপস্থিত থাকতে হবে এই জমিটা কিনতে গেলে। এই কথাটা বলে প্রবাসীদেরকে বার্স্ট করে জমিটা কি করে হয় বাবার নামে না মায়ের নামে অথবা পরিবারের সবার নামে জমিটা নিয়ে নেওয়া হয়। এটা কখনো করবেন না, তাহলে পরবর্তীতে আপনি প্রবাস থেকে দেশে এসে এই জমি বিক্রি করেও আপনি চলতে পারবেন। এবং স্ত্রীর নামে কখনো কোনো টাকা রাখবেন না, সেটা নিজের নামে রাখবেন। তো যারা যদি মনে করেন আমি আপনাদের গালি দিয়ে থাকি, আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।